আসসালামু আলাইকুম। যে ব্যাটসম্যানকে নিয়ে আজকে কথা বলবো, এই বছরের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ১১ ম্যাচে ৬৮৮ রান করেছেন, ৬টা হাফ সেঞ্চুরি করেছেন, একটা সেঞ্চুরি করেছেন, চমৎকার ব্যাটিং করেছেন। এবং শুধুমাত্র এই বছর না, আমি যদি ২০২২-২৩ মৌসুমের কথা চিন্তা করি, সেই মৌসুমেও কিন্তু ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের তিনি সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। আমাদের একটা বড় আফসোসের জায়গা যে ঢাকা লিগের কনসিস্টেন্ট পারফর্মার যারা, তারা তো আসলে এইজ লেভেলের প্রোডাক্ট ওইরকমভাবে বলা যায় না। সো এইজ লেভেলের সিস্টেমের মধ্যে থাকেন না, যে কারণে ঢাকা লিগের পরবর্তী ধাপে তাদের সত্যিকারের অর্থে আর কোনো এক্সপোজারের জায়গাটা থাকে না। এইচপি টিমে তারা ঠিকঠাক মতো সুযোগ পান না। আমাদের দেশে আন্ডার-23 লেভেলে কোনো টুর্নামেন্ট নাই। অনেক চিল্লাচিল্লি করার পর এই বছর আল্লাহর রহমতে সেটা হতে যাচ্ছে। এবং সে ব্যাপারটা নিয়ে গত কাউন্সিলর্স মিটিংয়ে আমি একটা প্রস্তাব উত্থাপন করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর, এবং অনূর্ধ্ব-23 টুর্নামেন্ট নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়েছে, আপনারা এর আগে দেখেছেন। তবে কথা এই মুহূর্তে আর বাড়াতে চাই না। ঋত্বিক রয়, তার কথাই বলছিলাম, আমার ঠিক পাশেই ঠিক এই মুহূর্তে আছেন। এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ঋত্বিকের সঙ্গে আমার সম্পর্কটা আরেকটু পুরনো। এখন হয়তো বা অনেক কথা হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী। আমরা প্রথম খেললাম একসঙ্গে মেয়র কাপে 2023 সালে। ওই বছরটাতে ঋত্বিক 653 রান 653 রান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে করে আসলো। দেন বুয়েট মাঠে আমাদের ম্যাচ ছিল, খুব সম্ভবত কোন ওয়ার্ডের সাথে মনে নাই। বাট আমি ইন দ্য ভেরি ফার্স্ট ডে ওকে যখন দেখলাম ওপেনিংয়ে ব্যাট করতে নামলো, পুরো 20 ওভার মনে হয় একাই ব্যাটিং করলো, না 18 ওভার একাই ব্যাটিং করলো। আমি বললাম যে এত সুন্দর একটা, মানে এত সুন্দর দেখতে ওর ব্যাটিং, খুব লো ডাউন অবস্থায় ব্যাটিং করছে। ওইখানে দেখা যায় যে ওই দিন উইকেট মনে একটু লো ছিল, এবং সেই উইকেটে সাইড শট খেলছে খুব সুন্দর করে। ঋতিক, একটু এই বছরের প্রিপারেশনটা জানতে চাইবো। যে আমি তো একটা স্টেজে তোমাকে দেখছি যে সেকেন্ড ডিভিশনে হাইয়েস্ট রান স্কোরার, বাট আমাদের দেশে যেটা হয় যে আসলে ঢাকা লিগে পারফর্ম করার পর প্লেয়াররা আর ওই মোটিভেশনটা পায় না, কারণ দের ইজ নো ওয়ে টু প্রোগ্রেস। এই বছরের প্রিপারেশনটা কেমন ছিল? এই বছরের প্রিপারেশন আমার কাছে মনে হয়েছিল যে একটা প্লেয়ার একটা গোল সেট আপ করা লাগে, নাহলে তো সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো আমি বিগত 2-3 বছর পারফরমেন্স করছি সেইভাবে। বিসিবি থেকে 19 আমার এজ ছিল, 6 মাস বেশি ছিল, তাও আমাকে বোর্ড থেকে ডাকা হয়েছিল। সব বায়ো আমাকে নেওয়া হলো। পরে ওইখানে আপনার ইন্ডিয়া শ্রীলঙ্কা ট্যুর ছিল, ওইখানে আমার স্কোয়াডে রাখার জন্য একটা চিন্তা ভাবনা তারা করছিল। পরে আমার 6 মাস বেশি হয়ে যাওয়াতে তারা বললো, আমার পাসপোর্টও ছিল, যে কারণে আমার বয়সটা কমাতে, এনআইডিও ছিল, যে কারণে আমার বয়সটা কমাইতে পারে না। এর জন্য আমাকে বললো যে বয়সটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য আর হবে না স্কোয়াডে। তো মনে করেন যে আমি এই বছর প্রিপারেশন নিছি, যে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা গোল সেট আপ করা দরকার। আগে আমি সেই গোলটা সেট আপ করছি যে না, আমার এই বছর কিছু করতে হবে, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, যে কারণে জানলে আমি টপ লেভেল খেলতে পারবো। আমার টার্গেটই টপ লেভেল খেলা, সেই অপরচুনিটি আমার অবশ্যই দরকার। নাহলে তো সেই অপরচুনিটি আমি যদি না পাই, আমি নিজের আর প্রুভ করতে পারবো না। এর জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমার ভালো ফ্যাসিলিটিস যেখানে আমি পাবো ওইখানে প্র্যাকটিস করব। তারপরে আমি আসলাম ধানমন্ডি স্পোর্টস ক্লাবে। এখানে ম্যাক ভাই, তারপরে আশিস দাদা ব্যাটিং কোচ, উনি আমাকে নিয়ে অনেক কাজ করছে। ম্যাক ভাই আমাকে সেই ফ্যাসিলিটিসটা করে দিছে, তাকে থ্যাঙ্কস জানাই। ঠিক আছে, এইভাবে আমি প্রিপারেশন দিছি, তারাও আমাকে অনেক ফ্যাসিলিটিস দিছে। একটা প্র্যাকটিস ভালো না করলে পরে ওই সিজনটা ভালো যায় না একটা প্লেয়ারের। অবশ্যই প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। সেই প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা তারা আমাকে দিছে বলেই আজকে আমি এই পারফর্মার হইতে পারছি কনসিস্টেন্ট। পয়েন্ট টু বি নোটেড, যে প্রবলেমটা হয় যে ক্রিকেটটাকে তো আমরা আসলে অনেক সময় বলি যে বড় লোকের খেলা, কারণ ক্রিকেটে নিজের প্রতি ইনভেস্টমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রপার প্র্যাকটিস করাটা, আপনার বাসার সামনে হয়তো বা মাঠ আছে, আপনি হয়তো বা প্র্যাকটিস করতেছেন, কিন্তু সেটা আসলে প্রপার ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বলা নয়। যে ধানমন্ডি স্পোর্টস একাডেমি, যেটা পেছনে দেখতে পাচ্ছেন, অনেকগুলো নেট আছে, পেছনে ইনডোর আছে, এই পাশে নাওয়াডেজ টার্ফ উইকেটও করা হচ্ছে, যদিও সেটা এখন পর্যন্ত শুধুমাত্র টেপ টেনিসে খেলা যায়। তারপরও চেষ্টা করা হয় সেই জায়গাটা থেকে, একদম ছোট বয়সী বাচ্চা থেকে যারা টপ লেভেলে ক্রিকেট খেলছেন। সেই জন্য ঋতিক, একটু জানতে চাইবো যে এই যে নিজের প্ল্যানিংয়ের জায়গাটা, অনেক ক্রিকেটাররাই কিন্তু আছে, দিন শেষে ডিমোটিভেটেড হয়। আমি এরকম অনেক ক্রিকেটার দেখেছি। আমি যদি বলি যে মেহেদি ছিল একটা সময় ঢাকা লিগের নিয়মিত রান স্কোর করতো, কিন্তু ঢাকা লিগ থেকে তার পরবর্তীতে আর প্রোগ্রেস করার কোনো জায়গা থাকে না। সামনে একটা আন্ডার-23 টুর্নামেন্ট আসছে, দীর্ঘদিনের চিল্লাচিল্লির পর আসছে। এক্সপেকটেশন কি আছে যে ওই টুর্নামেন্টে ঋত্বিক খেলতে পারবে? দেন সামনে এইচপি আছে। এই কালচারটার পরিবর্তনটা ঋত্বিক এক্সপেক্ট করে কিনা, যে এইচপি টিমটাতেও ঋত্বিকের কলাপ আসবে, যেহেতু ঢাকা লিগে পারফর্ম করেছে? অবশ্যই। দেখেন, আমি বিগত 3-4 বছর ধরে আমার ঢাকা লিগের বায়ো চেক করলে আপনি বুঝতে পারবেন আমি কনসিস্টেন্টলি কিন্তু পারফর্ম করে যাইতেছি।
এখন আমার যদি সেই অপরচুনিটিটা না আসে, আমি নিজের তো শো করতে পারবো না। আমার তো টার্গেট যে আমি প্রিমিয়ার লিগ খেলবো, এনসিএল খেলবো, বা আমি পারফর্ম করছি এই বছর, সেইখানে আমি এই স্পিডে থাকবো, আমারও তো একটা সেই অনুযায়ী প্ল্যানিং করছি যে আমি এইভাবে প্র্যাকটিস এইভাবে করব। তো আসলে সেইভাবে যদি আমাকে কোনো অপরচুনিটি না দেওয়া হয়, তাহলে তো আমি সেই পারফরমেন্সটা করতে পারবো না, বা আমি নিজেকে প্রুভ করতে পারবো না। আর এইভাবে আমি যদি পারফর্ম করতে সব ইয়ারে তো আপনার পারফরমেন্স হবে না। হ্যাঁ, ট্রু। তো মনে করেন যে আমাকে বোর্ড থেকে যদি সেই অপরচুনিটিটা দেয়, অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব। একটু জানতে চাইবো যে নর্মালি একটা ঢাকা লিগের প্লেয়ার যখন একটা সিজন শেষ করে, আমি গল্পটা একটু তোমার মুখ থেকে শোনাতে চাই কেন, কারণ আমি অনেক সময় বললে পরে ভাবে যে আমি হয়তো অতিরঞ্জিত কথা বলছি, মিথ্যা কথা বলছি, কিন্তু একটু তোমার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে ঢাকা লিগে একটা প্লেয়ার পারফর্ম করলো, ধরো এই বছর তুমি পারফর্ম করলা, সামনে যদি তুমি এইচপিতে না যাও, আন্ডার-23 টুর্নামেন্ট না খেলো, আগামী এক বছর কি করতে হয় একটা প্লেয়ারকে আসলে? আসলে আমাদের তো ঢাকা লিগই আর কি মূল টার্গেট, আর বছরে তো একটাই লিগ হয়। আর সেইভাবে তো আমরা ম্যাচও খেলতে পারি না, বছরে 16টা ম্যাচের আশায় থাকি। তো এই 16টা ম্যাচ খেলার পরে আমাদের তো আর কোনো খেলা নাই, সেহেতু আমরা অনেকে তো বাসায় যাই, প্র্যাকটিস করে না। তো সেইভাবে আমাদের এইভাবে যদি কোনো খেলা ঠেলা না হয়, তাহলে তো আমাদের কোনো অপরচুনিটিও আসবে না, আর সেই প্রুভ করতে পারবো না নিজেকে। এক্স্যাক্টলি যে বিষয়টা দর্শক আমরা বলছিলাম যে ঋতিক এই বছরটাতে প্রথম বিভাগ ক্রিকেট লিগে হাইয়েস্ট রান করেছে, ও 2022-23 সালে দ্বিতীয় বিভাগে হাইয়েস্ট রান করেছিল। কিন্তু সত্যিকারের অর্থে এটা ঋতিকের কৃতিত্বের জায়গায় এখানে যে ও ধৈর্যটা রেখেছে, প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটির জায়গায় এসেছে, নিজের প্রতি ইনভেস্ট করেছে। বাট বাংলাদেশের 60-70% ক্রিকেটার আসলে এই প্ল্যানিংটা করতে পারে না। হয়তোবা ঢাকা লিগে যারা খেলছে এদের মধ্যে 90% বা 80% ক্রিকেটার এরকমই আছে, জাস্ট ঢাকা লিগটা খেলার জন্য খেলে, বছরে একটা অ্যামাউন্ট অফ টাকা পায়, কিন্তু ফার্দার প্রোগ্রেস গোল নিয়ে তারা ওইভাবে চিন্তা করে না, কারণ আমাদের সিস্টেমটা ওইভাবে বিল্ড আপ করা নাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি অনুরোধ করতে চাইবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের টপ স্কোরার এইচপি হাই পারফরমেন্স ইউনিটে অনেক প্লেয়ারকে নিয়ে কাজ করা হয়। শুধুমাত্র টপ স্কোরার আমি বলবো না, টপ 2 স্কোরার্স কিংবা ওই পটেনশিয়ালের প্লেয়ারদেরকে দেখে, টপ উইকেট টেকার্স ফাহাদ আছে, একদম টপ উইকেট টেকার, এবছর ফাহাদ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার টপ উইকেট নিয়েছে। এই প্লেয়ারদেরকে এইচপি ইউনিটে, আমাদের যে হাই পারফরমেন্স ইউনিট আছে, সেই হাই পারফরমেন্স ইউনিটে তাদেরকে একটা পটেনশিয়াল সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এই প্লেয়ারদের আলটিমেটলি ফার্দার প্রোগ্রেসের কিন্তু আর কোনো জায়গা নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা একদম আমার গ্যারান্টির জায়গা, যে এইজ লেভেলের ক্রিকেটে, ওয়াইসিএল লেভেলের ক্রিকেটে যে খেলার মান হয়, তার চাইতে বেটার কোয়ালিটির ক্রিকেট আসলে আমাদের ঢাকা লিগে খেলা হয়। এটা আমার একটা অবজারভেশনের জায়গা। গত আমি যখন 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ে কোচিং করালাম একটা টিমকে 10-12-এর, তখন আমার একটা অবজারভেশন ছিল যে 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ের যে ক্রিকেটের স্ট্যান্ডার্ড ছিল, ওয়াইসিএলের স্ট্যান্ডার্ডের চাইতেও বেটার। এই জায়গাটা খুব বেশি মাত্র ইগনোর করা হয়। আমি একটু ফার্দার প্রোগ্রেস নিয়ে কথা বলতে চাই, যে আমাদের দেশে তো অনেক কিছু কমিউনিকেশনের উপরও ডিপেন্ড করে। এর আগে আমি যতদূর শুনতে পেয়েছিলাম যে ঢাকা মেট্রোতে এনসিএল এর টিমের জন্য ডেকেছিল গত বছর, স্কোয়াডে রাখছিল, পরে আর আমাকে ডাকা হয়নি। ওকে, আমার কাছে মনে হয় যে এই বছরটাতে ঋতিকের যে রানের জায়গাটা, আমরা সবসময় যেটা বলে এসেছি যে আন্ডার-23 লেভেলটা যদি থাকে, সেটা একটা স্টেজ থাকে, যেই স্টেজটা থেকে হয়তো বা এনসিএল বা বিসিএলের যারা কমিউনিকেশন করছেন, তারা ওই জায়গাটা আরও অনেক বেশি মাত্রায় দেখতে পারবেন, বুঝতে পারবেন যে ওই প্লেয়ারটার পটেনশিয়াল কতটুকু, প্লেয়ারটার টেকনিক্যাল এবিলিটির জায়গাটাও বিল্ড আপ হবে। আমি একটু আলটিমেট গোলটার ব্যাপারে জানতে চাই যে ঋতিক, আমাদের দেশে যদিও মোটিভেশনটা খুব বেশি পাওয়া যায় না, তারপরও এখন কিভাবে আসলে প্রোগ্রেস করছো? ঢাকা লিগটা শেষ হয়েছে, বাট ঢাকা লিগ শেষ হওয়া মানে তো আসলে প্র্যাকটিস ফেলে দেওয়া না, বা প্র্যাকটিস শেষ করে ফেলে না। এখন কিভাবে তুমি প্রোগ্রেস করছো? আমি প্রোগ্রেস করতেছি, আমার টপ পারফরমার যেহেতু হয়েছি, আমারও তো একটা আশা আছে, আমি ভালো জায়গায় যাব। এইচপি আছে, তারপরে এনসিএল আছে সামনে। তো আমার বয়স এখন 23, তো আমিও তো আশা করি যে আমাকে এই টুর্নামেন্টেতে রাখা হবে, বা একটা অপরচুনিটি আমাকে দেওয়া হবে। তো সেইভাবে আমি 1 সপ্তাহের একটা ব্রেক দিয়ে নিয়েছি। তো 1 সপ্তাহ পর থেকে আমি আবার প্র্যাকটিসে জয়েন করব। আমার প্ল্যান অনুযায়ী আমি প্র্যাকটিসটা শুরু করব। একটু এইজ লেভেল ক্রিকেটের কথা জেনেই আসলে শেষ করবো। এইজ লেভেল ক্রিকেট তুমি খেলেছো, তোমার জেলার হয়ে বা তোমার বিভাগের হয়ে খেলেছো। আফটার দ্যাট কখনো কি বাংলাদেশের যে আন্ডার-15, আন্ডার-17 টিম হয়, সেখানে কখনো খেলা হয় নাই? আমি আন্ডার-16 খেলছি একবার, আন্ডার-18 খেলেছি 2বার, খুলনা ডিভিশন থেকে নড়াইল ডিস্ট্রিক্টের হয়ে। তো আমি 3বার খেলেছি, 3বারই আমি ডিভিশনের ক্যাম্পে কল পেয়েছিলাম। তো আনফর্চুনেটলি আমাকে কেন রাখা হয় না, আমি সেই উত্তরটা পাইনি সেই কোচদের কাছ থেকে। তো আমি আশাবাদী ছিলাম যে আমি ডিভিশন খেলবো, খুলনা আন্ডার-18, আন্ডার-16
বা আপনার তারপরে ওয়াইসেল আছে, আমি আশা করছিলাম, কিন্তু কি কারণে যে আমাকে রাখা হয় না এটার অ্যান্সার আমি সেই কোচদের কাছ থেকে আমি পাইনি। না, আমার কাছে মনে হয় যে যায় দিন খারাপ আসা দিন ভালো, সেই বিশ্বাসটাই করতে চাই। এই বছরটাতে ঋত্বিক চমৎকার ব্যাটিং করেছে, 600-র উপর রান, 688 রান, একটা সেঞ্চুরি, 6টা হাফ সেঞ্চুরি, সব কিছু মিলিয়ে সামনে যেহেতু টুর্নামেন্ট আছে, সামনে যেহেতু একটা স্টেপ আছে, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের আজকের এই ভিডিওটা ইট মাইট ওয়ার্ক যে হয়তো আন্ডার-23 যে স্টেজটা আছে, সিলেক্টররা যারা আছেন তারা সেই জায়গাটা থেকে দেখবেন, জানবেন যে এরকম একটা প্লেয়ার আছে। কারণ সত্যিকারের অর্থে আমার যেটা অবজারভেশন যে আমাদের ওই পর্যায়ের সিলেকশনে যারা থাকেন তাদের কাছে হয়তো এই পারফরমেন্সগুলো ওইভাবে পৌঁছায়ও না, সেটাও একটা কমিউনিকেশন গ্যাপ। আমাদের স্কাউটিং প্রসিডিওরটা খুব একটা ভালো না, মাঝখানে যারা আছেন তাদের এই স্কাউটিংয়ের জায়গা, কমিউনিকেশনের জায়গাটা, এই জায়গাগুলো খুব বেশি কাজ করা হয় না। বাট তারপর আমরা বিশ্বাস করতে চাই যে সামনের দিনগুলোতে এই জায়গাটায় প্রোগ্রেস হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথরিটি যারা আছেন, আপনারা যদি শুনতে পেয়ে থাকেন, ঋত্বিক এবছর 688 রান করেছে। আমরা বলছি না যে বাংলাদেশ জাতীয় দলে নিয়ে নেন, প্রিমিয়ার ডিভিশন খেলিয়ে দেন, কিংবা এনসিএল এর টিমে নেন। আমরা যেটা বলছি ওর পটেনশিয়াল জায়গা যেটা এইচপি ইউনিট আছে, যে এইচপি ইউনিটটা সবসময় ঢাকা লিগের প্লেয়ারদের কাছ থেকে অনেক দূরের স্বপ্নের জায়গা থাকে, বা ঢাকা লিগের প্লেয়াররা সুযোগ পান না। আর যেহেতু আন্ডার-23 টুর্নামেন্টটা আছে, সেই টুর্নামেন্টটাতে আই হোপ যে ঋত্বিক তার পটেনশিয়াল সুযোগ পেলে তার পটেনশিয়াল দেখাতে সক্ষম হবে। থ্যাংক ইউ সো মাচ ঋত্বিক। আমার কাছে মনে হয় যে একবার ওর সাথে খেলা হয়েছে, সামনের দিনগুলোতে এমন জায়গায় দেখতে চাই ঋত্বিককে যে ঋত্বিক খেলবে, আমি কমেন্ট্রি করবো ইন্টারন্যাশনাল স্টেজে, সেই জায়গাটা ঋত্বিককে দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ ঋত্বিক, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।